আমার ওয়াইফ মিলিকে আজকাল আমার একটু ভয় ভয় লাগে। এই ভয় আগে ছিল না, নতুন হয়েছে। বিয়ের আগেও শুনেছিলাম মিলির উপর জিনের আছর আছে। সেই জিন চায় না মিলির কারোর সাথে বিয়ে হোক। এই জন্য মিলির প্রথম স্বামী বিয়ের পরদিন স্ট্রোক করে মারা যায়। আসলে স্ট্রোক একটা উছিলা ছিল। ওই জিন মিলির বরকে মেরে ফেলেছিল। না হলে সুস্থ সবল মানুষ কেন হঠাৎ বিয়ের রাতে স্ট্রোক করতে যাবে? অনেকে তো নাকি এটাও বলতো যে মিলির সাথে ওই জিন নিয়মিত শারীরিক সম্পর্ক করে। মিলির পেটে ওই জিনের বাচ্চাও ছিল, সেটার পরে মিলি নষ্ট করেছে। এসব আমি শুনেছিলাম মিলির সাথে আমার বিয়ের কথা যখন চলছিল সে সময়। আমি অবশ্য এসব জিন ভূতে বিশ্বাস করি না, তাই তো এসব কথায় কান না দিয়ে মিলিকে বিয়ে করেছি। তবে এখন মাঝে মাঝে ওকে আমার ভয় লাগে। আমার পরিচয় দিই, আমি মোকাদ্দেস, গরিব পরিবারের ছেলে। অবশ্য পরিবার বলতে তেমন নেই আমার। মা বাবা অনেক আগেই মারা গেছেন লঞ্চডুবিতে। আমার দাদার বাড়ি ছিল বরিশাল, আমার থাকতাম ঢাকা। বাবা একটা ছোট্ট চাকরি করতেন। একবার আমার দাদি ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। নানিমা সে সময় আমাদের দেখতে ঢাকায় এসেছেন। 4 বছরের আমাকে নানির কাছে রেখে মা আর বাবা গেলেন বরিশালের উদ্দেশ্যে। কিন্তু বাড়ি পৌঁছানোর আগে লঞ্চডুবিতে মারা যায় দুজনেই। সেই থেকে নানির কাছে রয়ে গেলাম। সেই নানিও মারা গেলেন আমার 14 বছর বয়সে। আমার মা ছিলেন নানির একমাত্র সন্তান, তাই কাছের বলতে আর কেউ রইল না। দাদি অসুস্থ মানুষ, থাকেন চাচাদের সংসারে, আমাকে রাখবেন কিভাবে? নানি মারা যাবার পর দুঃসম্পর্কের এক মামার কাছ থেকে এসে এসএসসি পাশ করে ঢাকায় চলে আসি। এখানে এসে টিউশন করে, মানুষের দোকানে কাজ করে বিএ পাশ করেছি। এখন একটা বিস্কিট কোম্পানির কেরানি পোস্টে চাকরি করছি। বিয়ে থা করার কথা ভাবতে ভাবতে 30 বছর পেরিয়ে গেছে। আসলে আমার জন্য যে মেয়ে দেখবে এমন কাছের কেউ নেই। এক রুম আর বারান্দা হলো একটা বাসায় একাই থাকি। নিজের রান্না করে খাই, কেরোসিনের চুলায় ভাত, আলু সিদ্ধ, ডিম ভাজি করে খাই। মাঝে মাঝে বাইরের হোটেলেও খেয়ে নিই যখন রান্না করতে ভালো লাগে না। তো একদিন অফিস থেকে ফিরে ভাত রাঁধতে গিয়ে মার পরে হাত পুড়ে গেল। পরের দিন অফিসে গেলে আমার কলিগ রাকিব ভাই বলেন, এভাবে কি করে চলে নাকি মিয়া? এবার একটা বিয়ে শাদি করে ফেলেন তো। আমাকে মেয়ে দেবে কে? কি যে বলেন, এই দেশে মেয়ের অভাব আছে নাকি? আপনি হ্যাঁ বলুন, আমি কি বলবো? শুধু হাসলাম। যার মানে দেখেন, খুব সুন্দর একটা মেয়ে আছে, সিনেমার নায়িকাদের মতো দেখতে, বাবার অবস্থা ভালো, দেখলেই পছন্দ হবে আপনার। এমন মেয়েকে আমার সাথে বিয়ে দিবে? কথা তো এইখানে ভাই, আপনাকে খুলেই বলি তবে বিয়ে শাদির ব্যাপার লুকিয়ে রাখা ঠিক হবে না। মেয়েটার আগেও একবার বিয়ে হয়েছিল, কিন্তু সংসার হয়নি একদিনও। আমি একটু দমে যাই। ও, একদিনও সংসার হয়নি কেন? ছেলেটা বিয়ে রাতে মারা যায়, স্ট্রোক করেছিল। ইস, খুব দুঃখজনক ঘটনা। হুম। আরও দুঃখজনক হলো এই ঘটনার পর সবাই ভাবতে শুরু করলো মেয়েটার কোনো দোষ আছে। অলক্ষণে মেয়ে আর কি, ওর জন্য বরটা মারা গেছেন। এমন আবার হয় নাকি এখনো? এসব কুসংস্কার এখনো কেউ মানে? আপনার যা কথা মনে হয় অহরহ কত বিচিত্র কারণে যে মেয়েদের বিয়ে ভাঙে। এই যে এই মেয়েটার আর বিয়ে হচ্ছে না, পাত্রপক্ষ দেখতে আসে, দেখে পছন্দ করে, কিন্তু এসব শোনার পর বিয়ে ভেঙে দেয়। এটা তো ঠিক না। জীবন মৃত্যু সব খোদার হাতে, কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। এই যে আপনি আমি আপনার সাথে কথা বলছি, এক্ষুনি আমার মৃত্যু হতে পারে। সেখানে আপনার মতো কোনো হাত নেই। আপনি এভাবে ভাবছেন, কিন্তু সবাই তো আর এমন করে ভাবতে পারে না। আপনাকে একটু হলে চিনি বলে এই মেয়েটার কথা বললাম। মেয়েটার বাড়ির লোকজন মেয়েটাকে নিয়ে ভীষণ টেনশনে আছে। বিবাহযোগ্য মেয়েকে আর কতদিন ঘরে রাখবে? আপনি দেখেন, মেয়ে যদি পছন্দ হয় তো কথা ফাইনাল করব, পছন্দ না হলে আরও মেয়ে আছে। আমার একটু আগ্রহ হলো, মেয়েটাকে দেখতে ইচ্ছে করছে। মেয়েটা নাকি ভীষণ সুন্দরী। সুন্দরীর প্রতি আকর্ষণ সব মানুষের কম বেশি আছে, আমিও এর বাইরে না। আর তাছাড়া আমার যেহেতু এসব কুসংস্কার নিয়ে মাথা ব্যথা নেই, তাই বললাম এই মেয়েটাকেই দেখি তাহলে। আচ্ছা, আমি ডেট ঠিক করে জানাবো, মেয়ের বাসায় কথা বলে নিই। পরদিন অফিস যেতে রাকিব ভাই বললেন, ভাই তৈরি থাইকেন, আগামী শুক্রবার মেয়ে দেখতে যাব। শুক্রবার বিকেলে রাকিব ভাই সহ মিলিদের বাড়িতে পৌঁছে গেলাম। দোতলার ছিমছাম একটা বাড়ি, দোতলা পুরোটা কমপ্লিট হয়নি। বাড়ির সামনে বেশ খানিকটা ফাঁকা জায়গা, সেখানে একপাশে ছোট্ট একটা ফুলের বাগান
আর ছড়িয়ে ছিটিয়ে দেওয়ালের চারপাশে ধরে নানান রকমের ফলের গাছ। দোতলা এখনও কমপ্লিট হয় নাই, দুটো ঘরের কাঠামো তুলে রাখা হয়েছে। আসার পথে মিষ্টি কিনে এসেছি, সেগুলো একটা কম বয়সী মেয়ে এসে বাড়ির ভেতরে নিয়ে গেছে। বসার ঘরে মিলির বাবা আর বড় ভাই আছেন। আমাকে টুকটাক প্রশ্ন করলো, তা বাবাজি, বাড়ি কোথায় আপনার? জি, বরিশালে। চাকরি যেন কোথায় করেন? আমি কোম্পানির নাম বললাম। এটার অফিস কোথায়? গাজীপুরে। বাবাজি যেন কী পাস দিয়েছেন? বিএ পাস। মাশাআল্লাহ। বাড়িতে কে কে আছে? কাছের বলতে তেমন কেউ নেই, এক দুঃসম্পর্কের মামা আছেন, দাদি আর চাচারা আছেন, খুব একটা যোগাযোগ নেই। আচ্ছা। কথাবার্তা এই পর্যায়ে মিলি ঢুকলো শরবতের গ্লাস হাতে নিয়ে। আসসালামু আলাইকুম। রাকিব ভাই জোরে সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম সালাম। মিলির কণ্ঠস্বর ভীষণ মিষ্টি, যেন রিনঝিন করে কাচের চুড়ির আওয়াজ তুলছে। আমি মুখ তুলে মিলির দিকে তাকালাম। বড় করে ঘোমটা টানা, চেহারা দেখা যাচ্ছে না। মিলির এক ভাবি ঢুকলো পেছন পেছন। উনি মিলির বসার পর পেছন থেকে ঘোমটাটা একটু টেনে মুখটা বের করে দিল। রাকিব ভাই বললেন, মাশাআল্লাহ। আমি হা হয়ে গেলাম। এত সুন্দর দেখতে কোনো মানুষ হয় নাকি? এই মেয়েকে আমার সাথে বিয়ে দেবে এনারা? ভাবি বললেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রাকিব ভাই বললেন, আপনার পুরো নামটা যেন কি? মোসাম্মদ শাহরিন মিলি। সুন্দর নাম। রাকিব ভাই আমাকে বললেন, ভাই কিছু জানতে চাইলে বলেন। আমি রাকিব ভাইকে বললাম, আমার তেমন কোনো প্রশ্ন নাই। মিলি ওর ভাবির কানে কানে কী যেন বলল। উনি বললেন, আপনারা বরং নিজেরা একা কথা বলুন। আমাকে ছাদে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পরে মিলি এলো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি? আলহামদুলিল্লাহ। আমার সম্পর্কে সব কিছু জানেন তো? জি শুনেছি। আপনার বিয়েতে আপত্তি নেই? না, অতীত নিয়ে আমার কোনো আপত্তি নেই। তবে আপনি হয়তো আমার সম্পর্কে সবটা জানেন না। আমি খুব সাধারণ পরিবারের ছেলে। ছোটোখাটো একটা চাকরি করে গাজীপুরে একটা এক রুমের বাসায় থাকি। আমার সম্পত্তি বলতে কিছু নেই, মানে জমি জমার কথা বলছি। আপনি বিয়েতে রাজি তো? আমার কোনো আপত্তি নেই। তাহলে দিন তারিখ ঠিক করে ফেলি। জি, বাবার সাথে কথা বলুন। 7 দিনের মধ্যে মিলির সাথে আমার বিয়ে হয়ে গেল। মিলিকে নিয়ে উঠলাম আমার এক রুমের ছোট্ট বাসায়। বাসরাতে মিলি আমাকে বলল, আপনি আমাকে বিয়ে করলেন, আপনার ভয় নেই? কিসের ভয়? এই যে আমার সাথে জিন থাকে, এটা জেনেও বিয়ে করলেন। এসব জিনভূত কখনো মানুষের সাথে থাকে না। এসব আমি বিশ্বাস করি না। হি হি। হাসছেন কেন? হাসির কিছু বলিনি। আমার সাথে কিন্তু আসলেই জিন আছে। আচ্ছা ডাকুন আপনার জিনকে। উনি তো আমাদের সাথে এ বাসায় থাকবেন আজ থেকে। আমার সাথে আলাপ পরিচয় করিয়ে দিন। বিশ্বাস করলেন না, কিন্তু সবাই বিশ্বাস করে। এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, এক একজনের এক এক রকমের মতে বিশ্বাস করেন। তাদের বিশ্বাস তো আর আমি বদলাতে পারবো না। আমার আগের স্বামী কিন্তু বিয়ের পর দিন মারা গেছে, শুনেছি। কিভাবে মারা গেছেন শুনবেন? এসব থাক, আপনি এখন ঘুমান। ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। ঘরটা ভীষণ এলোমেলো। একটাই ঘর তো, রান্না খাওয়া সব এখানে। আপনার কষ্ট হবে এভাবে থাকতে। আমার কষ্ট হবে না, আমি গুছিয়ে ফেলবো। একটা কথা বলবো? জি বলেন। আপনি এত সুন্দর কোনো মেয়ে আমাকে বিয়ে করতে রাজি হবে কখনো ভাবিনি। মিলি আমার কাছে সরে এসে বলল, আপনিও সুন্দর। এখন গলার হারটা খুলে দিন তো, এসব খুব ভারী লাগছে। মিলি তার মাথায় দেওয়া লাল ওড়না সরিয়ে আমার দিকে পেছন ফিরে বসলো। আমি কাঁপা কাঁপা হাতে ওর গলার হারটা খুলতে চাইছি, কিছুতেই খুলছে না। মিলি খিলখিল শব্দে হাসছে। আমি সাহস করে ওর ঘাড়ে আমার ঠোঁট ছুঁয়ে দিলাম। ও আমার দিকে ফিরে আমাকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেলল। মিলি আমার ছোট্ট এক রুমে খুব সুন্দর করে সংসার পাতল। ঘরের এক কোণে সুন্দর একটা কাপড় রাখার আলনা রাখলো। আরেক পাশে ছোট্ট একটা মিটশেপে রান্নার জিনিসপত্র গুছিয়ে রাখলো। সাইডের টেবিলে সুন্দর একটা ঘড়ি রেখেছে। ঘড়িটার নিচের দিকে একটা ছেলে একটা মেয়েকে পেছন থেকে জড়িয়ে আছে। খাটের পাশে টেবিলটায় বেশ কিছু গল্পের বই রাখলো। ওগুলোও বাড়ি থেকে নিয়ে এসেছে সাথে করে। মেয়েটা দারুণ গোছানো, নিজেও পরিপাটি থাকে। ওকে দেখলে মনে হয় না ওর মধ্যে অশুভ কিছুর বাস আছে। মিলির স্বাভাবিকতা প্রথম ধরা পড়ল একদিন রাতে। আমি আর মিলি বসে আছি, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। মিলি বলল, মোমবাতি আছে? হুম, আমি আনছি, তুমি বসে থাকো। আমি উঠে গেলাম ম্যাচ আর মোম আনতে। হাতড়ে হাতড়ে এগোচ্ছি। হঠাৎ মিলি বলল, বাঁয়ে সরে যান, দরজা বাঁদিকে। আমি একটু বাঁদিকে সরে গেলাম, তারপর থমকে দাঁড়িয়ে পড়লাম। মিলি কিভাবে দেখছে, সারা ঘর তো ঘুটঘুটে অন্ধকার।
তুমি আমাকে অন্ধকারে দেখতে পাচ্ছ? হুম, আমি অন্ধকারে দেখতে পাই। ও মিথ্যে বলেনি। মিলি অন্ধকারে দেখতে পায়, অনায়াসে হাঁটাচলা করতে পারে, এমনকি তরকারি কাটা, খাবার বাড়া এসব টুকটাকি কাজ আলো ছাড়াই করে ফেলে। ও মাঝে মাঝে অকারণে হি হি করে হাসে, একাই একাই কথা বলে, আবার হঠাৎ হঠাৎ মন খারাপ করে থাকে। যখন ওর মন খারাপ থাকে তখন আমার সাথে তেমন কথা বলে না, ওর চোখ ফোলা থাকে, আমি বুঝি ও লুকিয়ে কান্না করছে। যেই আমি এসব জিন ভূত জাদুটোনা বিশ্বাস করতাম না, সেই এখন মাঝে মাঝে ভাবি, সত্যি কি মিলির সাথে খারাপ কিছু আছে? একদিন কাজ শেষে বাসায় ফিরে দেখি ও অসময় শুয়ে আছে। আমি বুঝলাম ওর মন খারাপ, কারণ আমার সাথে কোনো কথা বলেনি, উঠে চুপচাপ খাবার বেড়ে দিয়েছে। আমি বললাম, তোমার মন খারাপ? হুম। আমাকে কারণটা বলা যায়? আপনি তো বিশ্বাস করবেন না। আচ্ছা বলো, বিশ্বাস করব। মিলি আগ্রহ নিয়ে পা গুছিয়ে আরাম করে বসলো, যেন কোনো মজার রূপকথার গল্প বলবে। আমার না একটা অদ্ভুত ক্ষমতা আছে, আমি মাঝে মাঝে মানুষের অতীতের বিশেষ কোনো ঘটনা বলতে পারি। কিভাবে পারো? তোমার সাথে থাকা জিন বলে দেয়। হি হি, হাসো কেন? আচ্ছা হাসবো না, শোনেন, জাফর লোকটা কিভাবে মারা গেল বলি। আমি আজ আর না করলাম না। আচ্ছা বলো। মিলি এমনভাবে বলছে যেন খুব স্বাভাবিক কোনো ঘটনা। লোকটা বাসরাতে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সোজা এসে আমাকে জড়িয়ে ধরলো। লোকটার মুখ থেকে একটা বাজে গন্ধ আসছে, হয়তো নেশা করে। আমার দম বন্ধ লাগতে শুরু করলো। বলা নেই কওয়া নেই, এভাবে অচেনা কেউ জড়িয়ে ধরলে কেমন লাগে বলুন তো? হুম, খারাপ তো লাগারই কথা। হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করে উঠলো। আমি গড়গড় করে বললাম, মানে? কেউ একজন বলিয়ে নিল জলজন্ত মেয়েটাকে মেরে ফেললেন, আর কেউ কিছু জানলো না? লোকটা ছিটকে গেল, চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আমি বলেই গেলাম, আপনি ওর পরিচিত? ওর সাথে বাজে কাজ করছেন? ছেড়ে দিলে সবাই বলে দিত, তাই না? জাফর কাকপক কাকপক গলায় বললেন, কী সব উল্টোপাল্টা বকতেছো? সারা রাত অত্যাচার করে তারপর গলা টিপে মেরে রাস্তায় করে ভোর রাতে সোজা নদীতে, লাশ কোথায় ভেসে গেল? কেউ কিছু টেরই পেল না। জাফর দাঁড়িয়ে টেবিলে রাখা জগ থেকে পানি খেলো, তারপর বিস্তারিত চোখে আমার দিকে তাকালো। এত বছর আগের ঘটনা আমি কিভাবে হরহর করে বলে দিচ্ছি, তাই ভেবে ঘামতে শুরু করলো। ভয়ার্ত কণ্ঠে বলল, আজকে আমাদের বাসর রাত, আর তুমি ভয় দেখাইতেছো কেন? আমি হি হি করে হেসে ফেললাম। ঘটনা তো সত্য। সত্যি কিনা বলেন। তোমার মাথায় গন্ডগোল আছে। তারপর বাইরে চলে গেল। কিছুক্ষণ পরে বাইরে হইচই কান্নাকাটি। জাফর স্ট্রোক করছে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, এসব বলে তুমি কি মজা পাও মিলি? জাফর লোকটা হয়তো প্রেশার হাই ছিল, বিয়েবাড়ির টেনশন, রিচ ফুড খাওয়া, তার উপর নেশা করা, এইসব কারণে স্ট্রোক করেছিল। মিলি আহত চোখে তাকালো। আপনি বিশ্বাস করেন নাই তো? হুম। আমাকে বলছো বলছো, আর কাউকে এসব বলবা না, ঠিক আছে? হুম। মিলি আর ওসব বলে নেই, কিন্তু আমি কিভাবে যেন এই বিষয়টা মাথা থেকে সরাতে পারলাম না। মিলিকে আমার একটু ভয় লাগতে শুরু করলো। ও যখন আমার চোখের দিকে তাকিয়ে কিছু খোঁজে, আমার ভয় লাগে। আমি মনে প্রাণে বলতে থেকে মিলি যেন আমার অতীত বলতে না পারে। ওকে আমি আর ভয় পেতে চাই না। বিয়ের 6 মাসের মাথায় সুখবর পেলাম, মিলি মা হতে চলছে। খুশিতে আমার চোখের পানি চলে আসলো। কেউ না থাকায় আমার একজন রক্তের কেউ আসবে, আমার সন্তান। মিলির প্রতি আমার ভীষণ খেয়াল রাখতে হয়। ও খুব অনিয়ম করে, একা একা থাকতে খারাপ লাগে ওর। একদিন আমার শ্বশুর এসে মিলিকে নিয়ে গেল। এ সময় নাকি মেয়েদের মায়ের কাছে থাকতে হয়। নিয়মিত চেক আপ করা হলো। ডাক্তার বললেন সব কিছু স্বাভাবিক আছে, কিন্তু মিলির ব্যথা উঠল ডেটের 1.5 মাস আগে। প্রচণ্ড ব্যথা হলো সারা রাত, কিন্তু নর্মাল ডেলিভারি হলো না। কী সব জটিলতা দেখা দিল। শেষে ডাক্তার সিদ্ধান্ত নিলেন সিজার করার। অপারেশন থিয়েটারে ঢোকার আগে মিলি আমাকে ডেকে বললেন, আপনার কোনো দোষ নাই, বাচ্চাটা দৌড়ে আপনার বাইকের সামনে চলে আসছিল, আপনি নিজেকে অপরাধী ভাববেন না। আমি কেঁপে উঠলাম। সেই কলেজ জীবনের ঘটনা। মামার বাইক নিয়ে বাজারে গেছি। মামির একটা ওষুধ গ্রামের ওষুধের দোকানে পাচ্ছি না, তাই মামা তার বাইক দিয়ে উপজেলায় পাঠালেন। মামা দোকানে ব্যস্ত। ওষুধ নিয়ে ফেরার পথে বকখালি মোড়ে গাড়ি ঘুরিয়েছি মাত্র, একটা 5 বছরের বাচ্চা হুট করে দৌড় দিয়ে এসে পড়ল বাইকের সামনে। তারপর ছিটকে একপাশে পড়ে গেলাম। আমি ব্রেক কষে দাঁড়ালাম। বাচ্চাটা হাসপাতালে নিতে হবে, কিন্তু পেছন ফিরতে দেখলাম কিছু মানুষ হৈ হৈ করতে করতে ছুটে আসছে। ধর ধর করে শালাকে পুঁতে ফেলবো আজ। খুব ভয় পেয়ে গেছিলাম।
জোরে বাইক টেনে চলে এসেছিলাম। পরে খবর পেয়েছি বাচ্চাটা মারা গেছে। আমি চুপ করে থাকলাম, কাউকে কিছু জানাইনি। কিন্তু সেই দহন আজও আমাকে তাড়া দেয়। কিন্তু এই কথা মিলি কিভাবে জানলো? একজন ইনস্টার্ন ডাক্তার এসে বলল রক্ত রেডি রাখতে। মা ওর বাচ্চার দুজনের কন্ডিশন ক্রিটিক্যাল। সব চিন্তা ছেড়ে দিয়ে খোদাকে ডাকলাম, খোদা আমার মিলির আর বাচ্চাটার যেন কিছু না হয়। ডাক্তাররা চেষ্টা করলো কিন্তু মিলিকে বাঁচাতে পারলো না। আমার কোলে ফুটফুটে এক কন্যা সন্তান এবং কিছু অমীমাংসিত প্রশ্ন দিয়ে মিলি উপরে চলে গেল। রাজাইফের বয়স এখন 10 চলে। আমাদের বাপ বেটির সংসার বেশ কেটে গেছে। রাজাইফে দেখতে ঠিক মিলির মতো হয়েছে। ওর মুখে ওর মায়ের গল্প শুনি। আমি যখন মিলির কথা বলি ওর চোখে মুখে একটা আলো ছড়িয়ে পড়ে। মাকে যেন ও দেখতে পাচ্ছে। আমরা এখন নিজেদের বাড়িতে থাকি। চাকরি ছেড়ে দিয়েছি অনেক আগে। রাজাই ভাইকে বড় করতে গিয়ে চাকরি করা হয়নি, ব্যবসা শুরু করেছিলাম। এখন নিজের দোকান আছে। রাজাই ভাই ওর নানা নানি নিজেদের কাছে রাখতে চেয়েছিল, কিন্তু ওকে ছাড়া আমি বাঁচব কীভাবে? তাই নিজেই ওকে লালন পালন করেছি। কয়েকদিন পর আমাদের পাশের ফ্ল্যাটে নতুন এক পরিবার উঠেছে। সেখানে প্রায় দিন একটা বাচ্চা ছেলে চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আমাকে ছেড়ে দাও, আর মেরো না, আর ভুল করবো না। খোঁজ নিয়ে জানলাম ছেলেটার নিজের মা নেই। 4-5 বছর বয়স হবে, বাবা আবার বিয়ে করছেন। সৎমাটা ছেলেটাকে দু চোখে দেখতে পায় না। রোজ রোজ কান্না শুনে ভীষণ মায়া হয়। এদিকে বাইরে লোকটার সাথে দেখা পেয়ে বলেই ফেললাম, এতটুকু বাচ্চা ছেলেকে আপনার ওয়াইফ এভাবে পেটায়? এটা তো ঠিক না। লোকটা চটে উঠলেন, আরে মশাই, এটা আমার পরিবারের বিষয়, আপনি বলার কে? মা ছেলেকে শাসন করবে না? সৎ মা বলে খারাপ লাগছে? নিজের মা হলে কেউ কিছু বলতো না তো। আর কি বলবো, মন খারাপ হয়ে গেল। আহারে, বাচ্চা ছেলেটা। একদিন বাজার করে ফিরছি, রাজাইফাও আছে। বাসায় ঢুকতে যাব, দেখলাম সিঁড়ির গোড়ায় ছেলেটা মুখ মলিন করে দাঁড়িয়ে আছে। রাজাইফাকে চকলেট কিনে দিয়েছিলাম, ও ছেলেটাকে বলল, চকলেট খাবে? হুম। আরে নাও, কিচ্ছু হবে না। তোমার ভাই থাকতে ওকে তো চকলেট দিকে ভাগ দিতাম। ছেলেটা চকলেট হাতে নিল। ওর মুখটা হাসি খুশি ফুটে উঠল। হঠাৎ ওর মা এসে হাত থেকে চকলেট কেড়ে নিয়ে মারতে শুরু করলো। ফকির কোথাকার, এখন মানুষের থেকে চেয়ে খাওয়া শুরু করছিস? কি দেখছিস, তোকে খেতে দেই না? আমি হতচকিত হয়ে গেলাম। তাকিয়ে দেখলাম রজাইফা একপাশে সরে গিয়ে চোখ বড় করে মহিলার দিকে তাকিয়ে আছে। ওর মাথায় দুপাশে রক ফুলে উঠেছে। তারপর অদ্ভুত একটা ঘটনা ঘটল। মহিলাটা হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়ল, আর্তনাদ করে কাঁদতে থাকলো। উফ, মরে গেলাম। কেউ যেন কলিজাটা খামোচ দিয়ে ধরেছে। কিছু সময় পর রাজাইফার মুখ স্বাভাবিক হলো, ও হাসছে। আমি অবাক হয়ে, ওকে এখন ঠিক মিলির মতো দেখতে লাগছে। সমাপ্ত। অলৌকিক। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।